হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও লেকচার অফ বায়োলজি ক্লাস। সো আগের ভিডিওতে আমরা অ্যারোবিক রেসপিরেশনের যে বিভিন্ন ধরনের স্টেপগুলো ছিল সেগুলো পড়ে এসেছি। সেখানে গ্লাইকোলাইসিস থেকে শুরু করে একদম অক্সিডেটিভ ফসফোরাইলেশন পর্যন্ত টোটালটা আমরা কমপ্লিট করে এসেছি। সো অ্যারোবিক রেসপিরেশন বা সিম্পলি রেসপিরেশন যদি আমরা বলি, তাহলে রেসপিরেশন ইট ইজ অ্যান এনার্জি প্রডিউসিং প্রসেস। মানে রেসপিরেশনের মধ্যে কি হয়, এনার্জি প্রডিউস হয় ইন দ্য ফর্ম অফ এটিপি রূপে এনার্জিটা প্রডিউস হয়ে থাকে। সো এবার কত এনার্জি প্রডিউস হচ্ছে, অ্যারোবিক রেসপিরেশনে কত এনার্জি প্রডিউস হয়েছে টোটাল, সেটা আমরা আজকে ক্যালকুলেট করব। তো সেই জন্য আজকের টপিক যেটা, সেটা হচ্ছে এনার্জি সিট অফ অ্যারোবিক রেসপিরেশন। অর্থাৎ অ্যারোবিক রেসপিরেশনে আমরা কত এনার্জি পেয়েছি বা কত এটিপি পেয়েছি, সেটার ক্যালকুলেশনটা আজকে আমরা করব। সো স্টার্ট করছি আমরা একদম। যদি আমরা গ্লাইকোলাইসিস থেকে শুরু করি, তাহলে গ্লাইকোলাইসিসের যেটা ফার্স্ট স্টেপ ছিল, দ্যাট ইজ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। অ্যান্ড গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হওয়ার সময় কোনো এটিপি উৎপন্ন হয়নি, কিন্তু একটা এটিপি খরচা হয়েছে। সো খরচা বোঝানোর জন্য আমি মাইনাস দিলাম, তাহলে -1। নেক্সট থার্ড যে রিয়াকশনটা ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এখানেও কোনো এটিপি উৎপন্ন হয়নি, কিন্তু একটা এটিপি খরচা হয়েছে, তাহলে -1 দিলাম এখানে, -1 এটিপি। এবং NADH2 FADH2 যেটা টেবিল রয়েছে ওখানটা ফাঁকা থাকছে, কেননা এই রিয়াকশনগুলোই কোনো NADH2 উৎপন্ন হয়নি বা খরচ হয়নি, বা FADH2ও উৎপন্ন হয়নি বা খরচ হয়নি। এরপর আসি আমরা গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন তৈরি হয়েছে। সো এখানে দু মলিকিউল করে কাজে লেগেছে, তাহলে 2 মলিকিউল গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে 2 মলিকিউল 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। এবং এই রিয়াকশানে দুটো NADH2 উৎপন্ন হয়েছিল। সো 2 NADH2, আচ্ছা দুটো এই কারণে, তার কারণ দুটো মলিকিউল, মানে এক মলিকিউল করে রিয়াকশন হলে একটা NADH2 উৎপন্ন হবে, আর 2 মলিকিউল করে রিয়াকশন হলে দুটো NADH2 উৎপন্ন হবে। নেক্সট হচ্ছে রিয়াকশন হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 3 ফসফোগ্লিসারেট তৈরি হচ্ছে। সো এটাও 2 মলিকিউল হয়েছিল, এবং এইটা হচ্ছে একটা SLP রিয়াকশন, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। মানে এখানে ডাইরেক্ট 2 অণু এটিপি তৈরি হচ্ছে। সো এটিপির জায়গায় আমরা 2 অণু এটিপি লিখলাম এখানে। নেক্সট রিয়াকশন হচ্ছে গ্লাইকোলাইসিসের ফসফোএনল পাইরুভেট থেকে, একদম লাস্ট যে রিয়াকশনটা ছিল ফসফোএনল পাইরুভেট থেকে পাইরুভেট তৈরি হয়েছে, আগেন 2 মলিকিউল করে। সো এটাও একটা SLP। সো এখানেও ডাইরেক্ট 2 অণু এটিপি তৈরি হয়েছে। সো টোটাল যদি এবার আমরা দেখি, তাহলে টোটাল হচ্ছে এখানে আমার কত হচ্ছে, 2 অণু NADH2 পেয়েছি আমি গ্লাইকোলাইসিসে, 2 অণু NADH2 পেয়েছি, 2 + 2 4 অণু এটিপি পেয়েছি, কিন্তু 2 অণু এটিপি খরচা হয়ে গেছে, -1 করে দিয়েছি, 2 অণু এটিপি খরচা হয়ে গেছে। তার মানে এখানে কত হচ্ছে, নেট গেন হচ্ছে 2 এটিপি। 4 অণু এটিপি টোটাল উৎপন্ন হয়েছে, 2 অণু খরচা হয়ে গেছে, তাহলে বাদ দিয়ে দিলে সেখানে হচ্ছে আমার 2 অণু এটিপি। তাহলে টোটাল দুটো NADH2 পেয়েছি গ্লাইকোলাইসিসে, আর 2 অণু ডাইরেক্ট এটিপি পেয়েছি। এবার আসি, এখানে যে সাইটোপ্লাজমে যে পাইরুভেট উৎপন্ন হলো গ্লাইকোলাইসিসের ফলে, সেই পাইরুভেটটা কোথায় যাচ্ছে, ম্যাট্রিক্সে যাচ্ছে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এবং পাইরুভেট থেকে কি তৈরি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। এবং এই সময় পাইরুভেট থেকে যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, তখন পাইরুভেটের অক্সিডেশনের ফলে NADH2 উৎপন্ন হচ্ছে। সো এক অণু পাইরুভেটের জন্য একটা NADH2 উৎপন্ন হবে, যেহেতু 2 অণু পাইরুভেট আছে, তাহলে 2 অণু পাইরুভেট থেকে দুটো NADH2 তৈরি হবে, তাহলে এখানে 2 NADH2 হলো। ক্রেব সাইকেলে চলে আসি। সো ক্রেব সাইকেলের ক্ষেত্রে কি হচ্ছে, আগেন আইসোসাইটেট থেকে আলফা কিটোগ্লুটারেট তৈরি হচ্ছে। সো এক অণু আইসোসাইটেট থেকে এক অণু আলফা কিটোগ্লুটারেট যখন তৈরি হচ্ছে, তখন একটা NADH2 তৈরি হয়। বাট এখানে আমাদের 2 অণু আইসোসাইটেট, যেহেতু 2 অণু পাইরুভেট, তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে গ্লাইকোলাইসিসে 2 অণু পাইরুভেট উৎপন্ন হয়, প্রত্যেকটা অণু পাইরুভেট ক্রেব সাইকেলে যাবে। তার মানে 2 অণু পাইরুভেটের জন্য 2 বার ক্রেব সাইকেল হবে। তার অ্যাকচুয়ালি আমরা ক্রেব সাইকেলটা দেখিয়েছিলাম কি দিয়ে, এক অণু পাইরুভেট দেখিয়েছিলাম। তার মানে ওই এক অণু পাইরুভেটের জন্য একবার ক্রেব সাইকেল হয়েছে, 2 অণু পাইরুভেটের জন্য 2 বার ক্রেব সাইকেল হবে। তার মানে একবার ক্রেব সাইকেলে যা কিছু উৎপন্ন হয়েছে, সেটাকে আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যখন আমি টোটাল করব। তাহলে সেই জন্য এগুলো সব আমরা 2 অণু করে দেখাচ্ছি। সো 2 অণু আইসোসাইটেট থেকে 2 অণু আলফা কেজি মানে আলফা কিটোগ্লুটারেটের সময় আগেন 2 অণু NADH2 উৎপন্ন হচ্ছে। পরের রিয়াকশন 2 অণু আলফা কেজি থেকে যখন 2 অণু সাকসিনাইল কোয়ে উৎপন্ন হচ্ছে, তখন আগেন 2 অণু NADH2 উৎপন্ন হয়েছে। পরের রিয়াকশন হচ্ছে 2 অণু সাকসিনাইল কোয়ে থেকে যখন 2 অণু সাকসিনেট উৎপন্ন হচ্ছে, আগেন এটা কিন্তু একটা SLP রিয়াকশন। সো এখানেও কিন্তু ডাইরেক্ট কি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়। সো 2 অণু ডাইরেক্ট এটিপি এখানে, সো 2 অণু এটিপি এখানে ডাইরেক্ট।
পরের যে রিয়াকশনটা আছে 2 অণু সাকসিনেট থেকে 2 অণু ফিউমারেট তৈরি হচ্ছে। এখানে একটা আলাদা রিডিউসিং এজেন্ট কাজ করেছিল, সেটা হচ্ছে FADH2, তার মানে এই মিডিলে 2 অণু FADH2 এখানে উৎপন্ন হয়েছে, মিডিলেরটা 2 অণু FADH2। আর একদম লাস্ট রিয়াকশন 2 অণু ম্যালেট থেকে 2 অণু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, সেখানেও 2 অণু NaDH2 উৎপন্ন হয়েছে। তাহলে ক্রেবস সাইকেল আর গ্লাইকোলাইসিস আর পাইরুভেটের অক্সিডেশন করে আমরা যদি টোটাল করি এইখানে, তাহলে টোটাল কত আসবে আমার। সো টোটাল আমরা দেখাই, তাহলে টোটাল এইখানে আমি গ্লাইকোলাইসিসটা দেখিয়ে দিয়েছি, 2 অণু NaDH2 গ্লাইকোলাইসিসে, পাইরুভেটের অক্সিডেশনে 2, তাহলে 2 + 2 4, এইখানে 2 5 6 7 8 9 10, তার মানে টোটাল রিয়াকশনে আমি 10 অণু NaDH2 পেয়েছি, 10 অণু NaDH2। আর FADH2 তো কোথায় উৎপন্ন হয়নি, সো গ্লাইকোলাইসিসের কোথাও FADH2 উৎপন্ন হয়নি, পাইরুভেটের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে উৎপন্ন হয়নি, ক্রেবস সাইকেলের এই জায়গায় 2 অণু FADH2 উৎপন্ন হয়েছে, তার মানে 2 অণু FADH2। অ্যান্ড ATP কত হচ্ছে, গ্লাইকোলাইসিসে 2 অণু ডাইরেক্ট ATP পেয়েছি, ক্রেবস সাইকেলে 2 অণু ডাইরেক্ট ATP পেয়েছি, তাহলে 2 + 2 4 ATP পাচ্ছি, সো 4 ATP পেয়েছি। সো অ্যাকচুয়ালি আফটার কমপ্লিশন অফ ক্রেবস সাইকেল ডাইরেক্ট ATP আমার কত এসেছে, 4টে এসেছে। আর কি এসেছে, 10টা NaDH2 এসেছে, 2 অণু FADH2 এসেছে। সো এখানে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন পড়ানোর সময় বলেছিলাম যে এই ATPকে আমরা গ্যাসের সঙ্গে কম্পেয়ার করব, আর NaDH2 আর FADH2কে আমরা কি করব, চেকের সঙ্গে কম্পেয়ার করব। যেমন চেক ভাঙালে আমার গ্যাস আসে, সেই রকম NaDH2 আর FADH2কে ভাঙালে মানে অক্সিডাইজ করলে আমি ATP পাবো। তাহলে এই যে 10 অণু NaDH2 আর 2 অণু FADH2 উৎপন্ন হয়েছে, এইগুলো থেকে এবার আমার কত ATP আসছে সেটা আমি ক্যালকুলেট করব আমরা। তো কত আসছে এবার দেখি না, এখানে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেশনে ফর 1 মলিকিউল NaDH2 3 মলিকিউল ATP আর প্রডিউসড, অর্থাৎ এখানে 1 মলিকিউল NaDH2 এর জন্য 3 মলিকিউল করে ATP তৈরি হবে। তাহলে টোটাল আমার কত NaDH2 এসেছে, 10টা এসেছে। তাহলে এখানে ক্যালকুলেট করলে আমার কত হবে, 10 × 3 সমান কত হচ্ছে 30। তার মানে যে NaDH2টা আমি উৎপন্ন হয়েছে, যেই NaDH2টা গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেল এবং পাইরুভেটের অক্সিডেশন সব কিছু মিলিয়ে যে টোটাল রেসপিরেশন প্রসেসে যে NaDH2টা উৎপন্ন হয়েছে, সেখান থেকে আমি 30টা ATP পাবো। একইভাবে ফর 1 molecule FADH2 2 molecule ATP আর প্রডিউসড, অর্থাৎ FADH2 জন্য FADH2 যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যখন অক্সিডাইজড হচ্ছে, সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে FADH2 এর অক্সিডেশনের জন্য 1 মলিকিউল FADH2 থেকে আমি 2 মলিকিউল করে ATP পাবো। তাহলে এখানে টোটাল আমি কত FADH2 আমার উৎপন্ন হয়েছিল ক্রেবস সাইকেলে, 2 অণু FADH2 উৎপন্ন হয়েছিল, তাহলে এখানে আমি কত হচ্ছে 2 × 2 = 4 ATP, এগুলো লিখি 4 ATP। আর ডাইরেক্ট আমরা ক্রেবস সাইকেল এবং গ্লাইকোলাইসিসের ডাইরেক্ট 4 ATP পেয়েছি। তো আগের টেবিলে আমি দেখালাম ডাইরেক্ট 4 ATP আমার এসেছে, গ্লাইকোলাইসিসে 2 ATP আর ক্রেবস সাইকেলে 2 ATP এসেছে। তাহলে টোটাল কত হচ্ছে আমার, টোটাল 30 ATP 4 ATP 34 ATP অ্যান্ড 4 ATP, তাহলে কত হচ্ছে 38 ATP। একইভাবে আর একটা জিনিস মনে রাখতে পারে, অ্যাকচুয়ালি যেটা রিসেন্ট স্টাডি বলছে, রিসেন্ট মতবাদ অনুযায়ী বলা হচ্ছে যে 1 অণু NaDH2 থেকে 3 মলিকিউল ATP উৎপন্ন না হয়ে 2.5 মলিকিউল ATP উৎপন্ন হয়। অর্থাৎ 1 মলিকিউল NaDH2 যদি অক্সিডাইজড হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যখন অক্সিডাইজড হচ্ছে তখন 2.5 মলিকিউল ATP উৎপন্ন হয়। তাহলে এই রিসেন্ট মতবাদ অনুযায়ী যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হয়ে যাবে, এখানে 10টা NaDH2 উৎপন্ন হয়েছিল, প্রত্যেকটার জন্য যদি 2.5 করে হয় তাহলে এখানে কত হচ্ছে 25টা ATP হচ্ছে। একইভাবে 1 অণু FADH2 এর জন্য বলা হচ্ছে যে 1.5 মলিকিউল করে, অর্থাৎ
পুরোনো মতবাদ অনুযায়ী 2 মলিকিউল করে, রিসেন্ট মতবাদ অনুযায়ী 1.5 মলিকিউল করে। তাহলে এই ক্যালকুলেশনটাও আমি এইরকমভাবে করতে পারি, 2 × 1.5, দুটো FADH2 আমার উৎপন্ন হয়েছিল অ্যান্ড প্রত্যেকটার জন্য 1.5 করে হলে এখানে কত হচ্ছে আমার 3 ATP হচ্ছে। অ্যান্ড ডাইরেক্ট আমার সেম জিনিস, ডাইরেক্ট ATP আছে কত 4 ATP। তাহলে এই মতবাদ অনুযায়ী, রিসেন্ট মতবাদ অনুযায়ী আমার কত হয়ে যাচ্ছে 25 আর 3 কত হচ্ছে 25 3 28 আর 4 32 ATP তৈরি হচ্ছে। সো এটা রিসেন্ট মতবাদ, এটা পুরনো মতবাদ। তবে বইয়েতে সাধারণত এই মতবাদটা দিয়েই করা আছে, সেই জন্য এই মতবাদটাই আমরা ফলো করছি আপাতত। কেউ যদি এটা মনে রাখতে চাই তো মনে রাখতে পারে যে রিসেন্ট মতবাদে NADH2 জন্য প্রতি অণু NADH2 জন্য 2.5 করে অ্যান্ড প্রতি অণু FADH2 জন্য 1.5 করে। আচ্ছা, এবারে আমরা একটু আসি, তার মানে টোটাল অ্যারোবিক রেসপিরেশন কমপ্লিট হলে টোটাল আমার কত আসছে 38 ATP। সেটা আগের মতবাদ অনুযায়ী, এই রিসেন্ট মতবাদ অনুযায়ী 32 ATP। সো এরপর গ্লাইকোলাইসিসে কত হয়েছে, টোটাল গ্লাইকোলাইসিসে কত হয়েছে আর ক্রেবস সাইকেলে কত হয়েছে সেটা একটু দেখবো আমরা। তাহলে গ্লাইকোলাইসিসে আমরা কি দেখিয়েছিলাম, গ্লাইকোলাইসিসে আমরা 2 অণু ডাইরেক্ট ATP পেয়েছিলাম আর 2 অণু NADH2 পেয়েছিলাম। সো আমরা প্রথমে আগের মতবাদ অনুযায়ী যদি ধরি, তাহলে 2 অণু NADH2 এর জন্য কত হবে, প্রত্যেকটার জন্য যদি 3 হয় তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6 ATP। তাহলে গ্লাইকোলাইসিস আমার টোটাল এখানে কত হয়ে যাচ্ছে 6 ATP প্লাস 2 ATP ইকুয়াল টু 8 ATP। তার মানে গ্লাইকোলাইসিসে হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনে গ্লাইকোলাইসিসে আমি টোটাল কত ATP পাবো, 8টা ATP পাবো। ক্রেবস সাইকেলে পাইরুভেটের অক্সিডেশনে কত পাচ্ছি, পাইরুভেটের অক্সিডেশনে 2 NADH2, সো সেম জিনিস 2 × 3 যদি করি আমি এখানে কত পাবো 6 ATP পাবো, এখানে 6 ATP হচ্ছে। অ্যান্ড ক্রেবস সাইকেলে সেম, এখানে ক্রেবস সাইকেলে সেমভাবে আমরা ফলো করবো। তাহলে 2 NADH2 মানে 2 × 3 ইকুয়াল টু 6 ATP, এখানেও 2 × 3 ইকুয়াল টু 6 ATP, এখানেও 2 × 3 ইকুয়াল টু 6 ATP, এটা 2 × 2 হয়ে যাবে ইকুয়াল টু 4 ATP। তাহলে শুধুমাত্র ক্রেবস সাইকেলে আমি কটা ATP পাচ্ছি একটু কাউন্ট করি, 6 + 6 12 + 6 18 + 4 22 + 2, তাহলে কত হয়ে যাচ্ছে 22 + 2 কত হয়ে যাচ্ছে 24। তাহলে ক্রেবস সাইকেলের জন্য আমার শুধুমাত্র ক্রেবস সাইকেলের জন্য কত হচ্ছে, শুধুমাত্র ক্রেবস সাইকেলের জন্য 24টা ATP প্রডিউস হয়। শুধুমাত্র গ্লাইকোলাইসিসে আমার 8টা ATP তৈরি হয় আর পাইরুভেটের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের ফলে কি হচ্ছে 6টা ATP তৈরি হচ্ছে। এখানে আর একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে ক্রেবস সাইকেল এক অণু গ্লুকোজের জন্য ক্রেবস সাইকেল দুবার হয়, কেননা এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভেট তৈরি হয় অ্যান্ড 2 অণু পাইরুভেটের জন্য দুবার ক্রেবস সাইকেল হয়। সো দুবার ক্রেবস সাইকেল কমপ্লিট হলে টোটাল 24টা ATP হয়। যদি এবার আমাকে এক অণু পাইরুভেটের জন্য জিজ্ঞাসা করা হয়, সো ফর 1 মলিকিউল পাইরুভেট, এক মলিকিউল পাইরুভেট যদি ক্রেবস সাইকেলে যায় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে 12 ATP। এবার যদি এইখানে যদি বলা হয় পাইরুভেটের অক্সিডেশনের জন্য, কমপ্লিট অক্সিডেশনের জন্য কটা ATP, তাহলে এইখানে কিন্তু এইটা ধরতে হবে। সো পাইরুভেটের অক্সিডেশনের জন্য এখানে কি হয়েছে 6টা এইখান থেকে ধরতে হবে, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন থেকে ধরতে হবে। তাহলে 6টা ATP প্লাস 24টা ATP, তার মানে কত হয়ে যাচ্ছে 30টা ATP। আর এক অণু পাইরুভেট যদি হয় তাহলে 30টা থেকে 15টা ATP হয়ে যাচ্ছে। সো এটা তো গেল আলাদা আলাদাভাবে ব্রেক করে আমরা বললাম যে কত ATP হচ্ছে। এরপর আমরা টোটালটা এখানে দেখিয়েছি। সো টোটাল হচ্ছে 38টা ATP আমার উৎপন্ন হয়েছে। টোটাল একদম গ্লাইকোলাইসিস থেকে শুরু করে পাইরুভেটের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, তারপর ক্রেবস সাইকেল, সব কিছু মিলিয়ে আমার কত উৎপন্ন হয়েছে 38টা ATP আমার উৎপন্ন হয়েছে এবং রিসেন্ট মতবাদ অনুযায়ী 32টা ATP। But in eukaryotic cell net gain is 36 ATP। অর্থাৎ ইউক্যারিওটিক কোষে কিন্তু নেট গেন যেটা হয় সেটা হচ্ছে 36টা ATP হয়। নেট গেন মানে কি না, ওই প্রসেসে যত ATP উৎপন্ন হয়েছে তার থেকে যদি প্রসেসে কতগুলো ATP খরচা হয়েছে সেটা বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সেটাকে আমি নেট গেন বলি। এবার এখানে আমি হাতে কলমে করে দেখাচ্ছি 38টা ATP আমার উৎপন্ন হয়েছে, বাট আমি এখন বলছি যে নেট গেন ইউক্যারিওটিক সেলের নেট গেন কত 36 ATP।
প্রডিউস হচ্ছে 38 এটিপি, কিন্তু থাকছে কত 36 এটিপি। তার মানে নিশ্চয়ই কোথাও দুটো এটিপি খরচা হয়েছে। তো সেই দুটো এটিপি কোথায় খরচা হয়েছে? সেই দুটো এটিপি অ্যাকচুয়ালি খরচা হয়েছে এই জায়গায়, অর্থাৎ এইখানটা যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি। সো এইখানে কি আছে, গ্লাইকোলাইসিসে যে NADH2টা উৎপন্ন হয়েছে, এই NADH2টা কোথায় উৎপন্ন হয়েছে? সাইটোপ্লাজমে উৎপন্ন হয়েছে। গ্লাইকোলাইসিসের যে NADH2টা সেটা সাইটোপ্লাজমে উৎপন্ন হয়েছে। সো অ্যাকচুয়ালি এই NADH2 বা FADH2 যেগুলো উৎপন্ন হয় সেগুলোকে কি করতে হয়? সেগুলোকে অক্সিডাইজড করতে হয়। কোথায় নিয়ে গিয়ে অক্সিডাইজড করব? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন কোথায় অবস্থিত? মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে অবস্থিত। সো যেইগুলো এই পাইরুভেটের অক্সিডেশনে যে NADH2 উৎপন্ন হয়েছে বা ক্রেবস সাইকেলের যে NADH2 উৎপন্ন হয়েছে বা FADH2 উৎপন্ন হয়েছে, সেগুলো তো ম্যাট্রিক্সেই উৎপন্ন হয়েছে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে উৎপন্ন হয়েছে। সো তাদের ক্ষেত্রে সিম্পলি তারা জাস্ট ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে গিয়ে অক্সিডাইজড হয়ে যাচ্ছে। বাট সাইটোগ্লাইকোলাইসিসে যেই NADH2টা উৎপন্ন হয়েছে সেইটাকে আমাকে সাইটোপ্লাজম থেকে কোথায় নিয়ে যেতে হবে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে নিয়ে যেতে হবে প্রথমে, তারপর সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে পার্টিসিপেট করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো সেই জন্য এই যে NADH2টা উৎপন্ন হয়েছে, এটাকে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ট্রান্সফার করার জন্য দুটো এটিপি খরচা হয়ে যায়। সেই জন্য এখানে আমরা বলছি যে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে নেট গেনটা কত হয়? নেট গেনটা হচ্ছে 36 এটিপি হয়। সো এখানে তাহলে আমরা এটা লিখতে পারি যে ইন ইউক্যারিওটিক সেল নেট গেইন ইজ 36 এটিপি বিকজ 2 ATP are lost during the transfer of 2 NADH2 from cytoplasm to মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। সো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে এটাকে ট্রান্সফার করার জন্য দুটো এটিপি খরচা হয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইরকম, যদি আমি এটাকে একটু কম্পেয়ার করি, যে দুটো স্টুডেন্ট রয়েছে, দুটো স্টুডেন্ট সে বাড়ি থেকে স্কুল যাবে। একটা স্টুডেন্টের বাড়ি থেকে স্কুলের ডিস্ট্যান্স একদম কাছেই, অর্থাৎ খুব কম, অর্থাৎ তার বাড়ির পাশেই স্কুলটা অবস্থিত। তাহলে সেই স্টুডেন্টে কি করবে? হেঁটে হেঁটে স্কুল চলে যাবে, বাড়ি থেকে হেঁটে হেঁটে স্কুল চলে যাবে, তার কিছু খরচা হবে না। আর একটা স্টুডেন্ট রয়েছে যার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্সটা অনেক বেশি, তাহলে তাকে স্কুলে পৌঁছতে হলে কি করতে হবে? তাকে কোনো ট্রান্সপোর্ট সিস্টেমের উপর ডিপেন্ড করতে হবে। তাহলে ট্রান্সপোর্ট সিস্টেম কি? আইদার সে বাস ইউজ করতে পারে, অর সে ক্যাব ইউজ করতে পারে, অর সে অটো, মানে যে কোনো ট্রান্সপোর্ট সিস্টেম সে ইউজ করতে পারে। এবার এই যে ট্রান্সপোর্ট সিস্টেম ইউজ করবে, অর্থাৎ সে বাসে করে স্কুল যাচ্ছে বা অটো করে স্কুল যাচ্ছে, তার জন্য তাকে কি করতে হবে? টাকা দিতে হবে, বাসকে টাকা দিতে হবে বা অটোকে টাকা দিতে হবে, তার মানে তাকে টাকা খরচা করতে হচ্ছে। সো তার যেহেতু ডিস্টেন্স বেশি, সেই জন্য তাকে টাকা খরচা করে তবে তার বাড়ি থেকে তাকে স্কুলে পৌঁছতে হচ্ছে। আর যার বাড়ি, যেই স্টুডেন্টের বাড়ির কাছেই স্কুল, তাকে কোনো টাকা খরচা করতে হচ্ছে না। এক্ষেত্রেও একই ব্যাপার, যেইগুলো ক্রেবস সাইকেলে বা পাইরুভেটের অক্সিডেশনের ফলে যেই NADH2 বা FADH2 গুলো উৎপন্ন হয়েছে, তারা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সেই উৎপন্ন হয়েছে। তাহলে তারা সিম্পলি মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে গিয়ে ETCতে অক্সিডাইজড হয়ে যাচ্ছে। সো তাদের জন্য আমাকে কিছু খরচা করার দরকার নেই, সেলকে কিছু খরচা করার দরকার নেই। বাট যে NADH2 দুটো গ্লাইকোলাইসিসের ফলে সাইটোপ্লাজমে উৎপন্ন হয়েছে, তাদিকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে পার্টিসিপেট করতে হলে তাদিকে প্রথমে কোথায় আসতে হবে? প্রথমে ওই সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে পৌঁছতে হবে। তাহলে সাইটোপ্লাজম থেকে যখন তাকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে পাঠানো হচ্ছে, তখন একটা ট্রান্সপোর্ট সিস্টেমের উপর ডিপেন্ড করতে হয়। সেই ট্রান্সপোর্ট সিস্টেমটা কি আমরা একটু পরে আসছি। এবং এই ট্রান্সফার করার সময়ে দুটো এটিপি খরচা হয়ে যায়, সেই জন্য 36 এটিপি, অর্থাৎ এখানে 38 মাইনাস যদি আমি 2 এটিপি করি, তো আমার প্রডিউস হয়েছিল কত? 8টা এটিপি। সেখান থেকে আমার দুটো এটিপি এই NADH2টাকে ম্যাট্রিক্সে পাঠানোর জন্য খরচা হয়ে যাচ্ছে। তাহলে আমার কত থাকছে? 36 আমার এটিপি প্রেজেন্ট থাকছে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম। এটা যদি আমি মাইটোকন্ড্রিয়া দেখাই, তো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া আমরা জানি যে ডাবল লেয়ার্ড একটা স্ট্রাকচার। তো এটা যদি মাইটোকন্ড্রিয়া হয়, এর ইনার মেমব্রেন থাকবে একটা এরকম ধরনের ফোল্ডেড একটা স্ট্রাকচার, ইনার মেমব্রেনটা। সাপোজ এইটা হচ্ছে ইনার মেমব্রেন, ঠিক আছে। সো NADH2 কোথায় উৎপন্ন হয়েছে? এইখানে উৎপন্ন হয়েছে। সো NADH2 হচ্ছে এটা সাইটোপ্লাজমে উৎপন্ন হয়েছে। এই NADH2টাকে প্রথমে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? এই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে পৌঁছতে হবে। সো এটা হচ্ছে আউটার মেমব্রেন মাইটোকন্ড্রিয়ার, আর এটা হচ্ছে ইনার মেমব্রেন।
আর এটা হচ্ছে সাইটোপ্লাজম, আমার এটা এমনি সাইটোপ্লাজম। সো সাইটোপ্লাজমে আমার গ্লাইকোলাইসিসের ফলে দুটো NADH2 উৎপন্ন হয়েছে। এই সাইটোপ্লাজম থেকে এই NADH2টাকে আমাকে প্রথমে ম্যাট্রিক্সে পাঠাতে হবে। সো আউটার মেমব্রেন তো ভেদ করে NADH2 চলে যেতে পারে, বাট ইনার মেমব্রেন ইট ইজ ইমপারমিয়াবেল ফর NADH2। ইনার মেমব্রেন ইজ ইমপারমিয়াবেল ফর NADH2, তার মানে ইনার মেমব্রেন যেটা রয়েছে সেইটাকে NADH2 ভেদ করতে পারবে না। সো এমনি চলে যেতে পারবে না, এমনি ক্রস করে চলে যেতে পারবে না। তার জন্য কি করতে হবে, অর্থাৎ যদি ইমপারমিয়াবেল হয় তাহলে সেক্ষেত্রে NADH2 ইজ অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড ফ্রম cytoplasm to mitochondrial matrix at the expense of 2 ATP। অর্থাৎ যেহেতু ইনার মেমব্রেনটা NADH2 এর সাপেক্ষে কি হচ্ছে, ইমপারমিয়াবেল মানে অভেদ্য, সেই জন্য NADH2 কে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাতে হবে। আর আমরা জানি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলে সেখানে ATP খরচা হয়, মানে অ্যাকচুয়ালি জোর করে সাইটোপ্লাজম থেকে NADH2টাকে পাম্প করে ম্যাট্রিক্সে পাঠাতে হচ্ছে। সো জোর করে পাম্প করছি মানে সেখানে কিছু এনার্জি দিতে হবে আমাকে, অ্যান্ড এনার্জি কে দেবে, ATP দেবে। সো একটা NADH2-র জন্য একটা ATP খরচা হবে, দুটো NADH2-র জন্য দুটো ATP খরচা হবে। তাহলে সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিসের ফলে যে সাইটোপ্লাজমে যে NADH2 দুটো উৎপন্ন হয়েছে তাকে ATP খরচার মাধ্যমে, অর্থাৎ এই যে এখানে আমরা বলেছি অ্যাট দ্য এক্সপেন্স অফ 2 ATP, তার মানে দুটো ATP খরচার মাধ্যমে তাকে কি করা হচ্ছে, এই সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে প্রথমে পাঠানো হয়, তারপর গিয়ে সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে পার্টিসিপেট করতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে 38টা আমার ATP তৈরি হলেও, ইউক্যারিওটিক সেলে 38টা ATP তৈরি হলেও দুটো ATP ওই প্রসেসে আমার খরচা হয়ে যাচ্ছে। সেই জন্য নেট গেন আমার কত হচ্ছে, 36টা ATP। আর যদি এই মতবাদ অনুযায়ী আমরা ধরি তাহলে টোটাল আমার প্রডিউস হয়েছে কত, 32টা ATP। একইভাবে এখানেও দুটো ATP খরচা হবে, তাহলে কি হচ্ছে, এখানে 30টা ATP হবে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 38টা ATP থাকে, কেননা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকে না। সো তাদের ক্ষেত্রে নর্মালি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেটা থাকে সেটা প্লাজমা মেমব্রেনের মধ্যেই ঘটে যায়। সো সেই জন্য এখানে কিন্তু প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কিন্তু এই যে দুটো খরচা সেটা হয় না। আচ্ছা, এবার আমরা আসি এই ট্রান্সপোর্ট সিস্টেমটা, অর্থাৎ কিভাবে সাইটোপ্লাজম থেকে এই NADH2টাকে ম্যাট্রিক্সে কিভাবে পাঠানো হচ্ছে সেটা আমরা একটু আসবো। তো সেটাকে বলা হচ্ছে শাটল সিস্টেম। তো শাটল সিস্টেম মানে নাথিং বাট এ ট্রান্সপোর্ট সিস্টেম, মানে যেটাকে আমরা ট্রান্সপোর্ট সিস্টেম বলছিলাম, যে এই যে বলছিলাম আমরা যে বাড়ি থেকে স্কুল যেতে হলে আমাকে কিছু ট্রান্সপোর্ট নিতে হবে। তো সেলের ক্ষেত্রে এই ট্রান্সপোর্ট সিস্টেমটাই হচ্ছে শাটল সিস্টেম, মানে যার সাহায্যে আমরা এই সাইটোপ্লাজমের NADH2টাকে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে পাঠানো হয়, সেল যার সাহায্যে পাঠাবে সেই সিস্টেমটাকেই বলা হচ্ছে শাটল সিস্টেম বলা হচ্ছে। সো দেয়ার আর টু শাটল সিস্টেম ফর transfer of cytoplasmic NADH2 টু মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে পাঠানোর জন্য সাইটোপ্লাজমে উৎপন্ন NADH2কে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে পাঠানোর জন্য দুটো শাটল সিস্টেম কাজ করে থাকে। সেই দুটো শাটল সিস্টেমের মধ্যে ফার্স্ট একটা শাটল সিস্টেম হচ্ছে ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেম। সো এক নম্বর যেটা তার নাম হচ্ছে ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেম, ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেম। সো ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেম, একটার নাম হচ্ছে ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেম। কি হচ্ছে এখানে দেখি একটু তাহলে। সো এটা ইনার মেমব্রেন দেখানো হয়েছে, এই ইনার মেমব্রেনের এই সাইডটাকে আমরা সাইটোপ্লাজম দেখাচ্ছি, এই সাইডটাকে আমরা ম্যাট্রিক্স দেখাচ্ছি। আচ্ছা, এবার কি হচ্ছে এখানে সাইটোপ্লাজমে অক্সালো অ্যাসিটেট আছে। অক্সালো অ্যাসিটেট সর্বপ্রথম কি হচ্ছে এখানে, যেটা গ্লাইকোলাইসিসে যে NADH2টা উৎপন্ন হয়েছিল, এই NADH2টা তার
তার হাইড্রোজেন বা রাদার বলতে পারি আমরা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে NADH2 ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে যাচ্ছে, অক্সিডাইজড হয়ে কিসে পরিণত হয়ে যাচ্ছে, NAD তে পরিণত হয়ে যাচ্ছে। এবং NADH2 যেই ইলেকট্রনটা ত্যাগ করলো সেই ইলেকট্রনটাকে গ্রহণ করলো কে, অক্সালো অ্যাসিটেট গ্রহণ করলো। অ্যান্ড অক্সালো অ্যাসিটেট এই ইলেকট্রনটা গ্রহণ করে রিডিউস হয়ে যাচ্ছে, রিডিউস হয়ে কিসে তৈরি হচ্ছে, ম্যালেট তৈরি করছে। টোটাল যে রিয়াকশনটা সেই রিয়াকশনটা ক্যাটালাইজ করছে MD ফর ম্যালেট ডিহাইড্রোজিনেজ। সো ম্যালেট ডিহাইড্রোজিনেজ এই এনজাইমটা ক্যাটালাইজ করছে। সো প্রথমে কি হচ্ছে, প্রথমে সাইটোপ্লাজমে যে NADH2 উৎপন্ন হয়েছে সে তার ইলেকট্রনটা ত্যাগ করে অক্সিডাইজড হয়ে NAD তৈরি করলো এবং সেই ইলেকট্রনটা গ্রহণ করলো কে, অক্সালো অ্যাসিটেট, এবং গ্রহণ করে কিসে পরিণত হয়ে গেল, ম্যালেটে পরিণত হয়ে গেল। সো অ্যাকচুয়ালি যে NADH2টা গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয়েছিল সে তার ইলেকট্রনটাকে কাকে ট্রান্সফার করে দিয়েছে, ম্যালেটকে দিয়ে, মানে অক্সালো অ্যাসিটেটকে দিয়েছে, দেওয়ার পরে অক্সালো অ্যাসিটেট ম্যালেটে পরিণত হয়ে গেছে। সো এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছিল, গ্লুকোজ থেকে এসেছিল। সো গ্লুকোজের হাই এনার্জি বিশিষ্ট ইলেকট্রন সেটাই ম্যালেটের মধ্যে রইল। এবার এই ম্যালেট এখানে একটা ট্রান্সপোর্ট প্রোটিনের মাধ্যমে সাইটোপ্লাজম থেকে ইনার মেমব্রেন ক্রস করে কোথায় যাচ্ছে, ম্যালেটটা ম্যাট্রিক্সে পৌঁছেছে। তার মানে NADH2 নিজে ম্যাট্রিক্সে পৌঁছতে পারছে না, সেই জন্য NADH2 তার নিজের ইলেকট্রনটা ম্যালেটকে দিয়ে ম্যালেটকে পাঠাচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে। সো আমার দরকার তো ইলেকট্রনই আমার দরকার, NADH2কে দরকার নেই। সো NADH2 যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা ম্যালেট বহন করে কোথায় নিয়ে গেল, ম্যাট্রিক্সে নিয়ে গেল। এরপর এখানে এসে ম্যাট্রিক্সে এসে ম্যালেট কি করলো, ওই ইলেকট্রনটা ফার্দার কি করে দিচ্ছে, ত্যাগ করে দিচ্ছে। সো ম্যালেট ইলেকট্রনটা ত্যাগ করলো, এই ইলেকট্রনটা গ্রহণ করলো কে, NAD, অর্থাৎ ম্যাট্রিক্সের মধ্যে যে NAD আছে সে গ্রহণ করলো। অ্যান্ড NAD গ্রহণ করলে কিসে পরিণত হয়ে গেল, NADH2 তে পরিণত হয়ে গেল। অ্যান্ড ম্যালেট কিসে পরিণত হয়ে গেল, অক্সালো অ্যাসিটেট। সো ম্যালেট ইলেকট্রনটা ত্যাগ করার ফলে ফার্দার অক্সালো অ্যাসিটেটে পরিণত হয়ে গেল। এই যে NADH2টা এখানে তৈরি হয়ে গেল। সো ম্যাট্রিক্সে NADH2 পেয়ে গেলাম আমি, এবং এই NADH2 এর মধ্যে কি রয়েছে, ইলেকট্রন রয়েছে, যেটা সাইটোপ্লাজমের ইলেকট্রন। সো সাইটোপ্লাজম থেকে ফিরে এসেছে। সো এই NADH2টা এবার ম্যাট্রিক্সে যে NADH2টা রইল এইটা এবার কি করবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে পার্টিসিপেট করবে। এবার এই যে অক্সালো অ্যাসিটেট আছে এ কি করবে, ম্যাট্রিক্সে এই অক্সালো অ্যাসিটেটটা ট্রান্স অ্যামাইনেজ উৎসেচকের সাহায্যে অ্যাসপার্টেট তৈরি করবে। অ্যান্ড অ্যাসপার্টেট আগেন একটা ট্রান্সপোর্ট প্রোটিনের মাধ্যমে সাইটোপ্লাজমে ফিরে আসবে। অ্যাসপার্টেট ফার্দার ট্রান্স অ্যামাইনেজ উৎসেচকের সাহায্যে কিসে পরিণত হয়ে যাবে, অক্সালো অ্যাসিটেট। অ্যান্ড অক্সালো অ্যাসিটেট আবার এইভাবে NADH2 থেকে ইলেকট্রন নিয়ে ম্যালেট তৈরি করে দেবে। সো টোটাল রিয়াকশনটা এইভাবে সাইক্লিক আকারে চলতে থাকবে। সো এখানে যেটা মেন বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে যে সাইটোপ্লাজমে যে NADH2টা উৎপন্ন হয়েছিল সে নিজে যেহেতু ইনার মেমব্রেন ক্রস করতে পারবে না, তাই তার ইলেকট্রনটাকে কাকে দিচ্ছে, ম্যালেটের ফর্মে তার ইলেকট্রনটা ম্যালেট বহন করে কোথায় নিয়ে যাচ্ছে, ম্যাট্রিক্সে নিয়ে যাচ্ছে। এবং ম্যালেট ফার্দার তার ইলেকট্রনটা ত্যাগ করে কাকে দিচ্ছে, NADকে। NAD কিসে পরিণত হয়ে যাচ্ছে, NADH2 তে পরিণত হয়ে যাচ্ছে। অ্যান্ড NADH2 ফার্দার এখানে রিয়াকশন করছে, অক্সিডাইজড হচ্ছে কোথায়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। সো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে NADH2 তার ইলেকট্রন ত্যাগ করবে, অ্যান্ড সেখান থেকে আমরা ATP পাবো। সো একটা NADH2 এর জন্য কটা ATP পাই, 3টে ATP পাই। অ্যান্ড এখানে গ্লাইকোলাইসিস প্রসেসে 2টো NADH2 তৈরি হয়েছিল, তাহলে 6টা এখানে ATP পাবো। সো এই হচ্ছে সিম্পল একটা সাটেল সিস্টেম। অ্যান্ড এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে দিস সাটেল সিস্টেম ইজ ভেরি কমন। এটা হচ্ছে কমন, অর্থাৎ ম্যাক্সিমাম সেল এই সাটেল সিস্টেমটার উপরেই ডিপেন্ড করে, এই সাটেল সিস্টেমটাই কাজ করে থাকে। অ্যান্ড ইন দিস সাটেল সিস্টেম SS আমি লিখছি 6 ATPs আর প্রডিউস। সো 6 ATPs প্রডিউস হচ্ছে। 6 ATP কিভাবে প্রডিউস হচ্ছে, একটা NADH2 থেকে যেহেতু 3টে হবে তাহলে 2টো NADH2 থেকে 6টা তৈরি হবে। সো এটা হচ্ছে ভেরি এফিসিয়েন্ট এবং ভেরি কমন টাইপ। আর এক ধরনের সাটেল সিস্টেম আছে, অর্থাৎ সেল কখনো কখনো আর এক ধরনের সাটেল সিস্টেমের উপর ডিপেন্ড করে থাকে, সেই সাটেল সিস্টেমটাকে বলা হচ্ছে গ্লিসারল 3-ফসফেট সাটেল সিস্টেম। সো 2 নম্বর যে সাটেল সিস্টেমটা সেটা হচ্ছে গ্লিসারল 3-ফসফেট সাটেল সিস্টেম, গ্লিসারল 3-ফসফেট সাটেল সিস্টেম। সো এই ক্ষেত্রে কি হচ্ছে না, এই গ্লিসারল 3-ফসফেট সাটেল সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, সেম জিনিস, এই সাইডটা হচ্ছে সাইটোপ্লাজম, অ্যান্ড যেটা বক্স করে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাট্রিক্স। সো এই সাইডটা ম্যাট্রিক্স।
তো এখানে সিম্পলি সাইটোপ্লাজমে যে NADH2 উৎপন্ন হয়েছিল সেই NADH2 ইলেকট্রন ত্যাগ করছে, দিয়ে কিসে পরিণত হচ্ছে, NAD তে পরিণত হচ্ছে, এবং NADH2 ইলেকট্রনটা গ্রহণ করছে কে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট কিসে পরিণত হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করে গ্লিসারল 3 ফসফেট। আর এই গ্লিসারল 3 ফসফেট কোথায় যাচ্ছে, ম্যাট্রিক্সে প্রবেশ করছে। গ্লিসারল 3 ফসফেট তার ইলেকট্রনটা যেটা বহন করে আনলো সেই ইলেকট্রনটা ত্যাগ করছে, ত্যাগ করতে কে গ্রহণ করছে, FAD গ্রহণ করছে। FAD গ্রহণ করে কিসে পরিণত হয়ে যাবে, FADH2 তে পরিণত হয়ে যাবে, অ্যান্ড গ্লিসারল 3 ফসফেট ঘুরিয়ে আবার কিসে পরিণত হয়ে যাবে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হয়ে যাবে। ফার্দার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট কি হবে, ফিরে আসবে কোথায়, সাইটোপ্লাজমে ফিরে আসবে। আচ্ছা, এখানে এবার এই যে FADH2 তৈরি হলো, এই FADH2 ফার্দার কি করবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে তার ইলেকট্রন ত্যাগ করবে। অর্থাৎ FADH2 যেমন কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 এর মাধ্যমে যেমন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে পার্টিসিপেট করে, সেই রকম পার্টিসিপেট করবে। বাট আমরা জানি একটাই FADH2 এর জন্য দুটো ATP তৈরি হয়। তাহলে এখানে তো দুটো ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন যদি একটা FAD গ্রহণ করে দুটো একটা FADH2 তৈরি করছে, তার মানে দুটো ইলেকট্রন থেকে দুটো FADH2 তৈরি হবে। তাহলে 2 FADH2 থেকে এখানে কটা ATP তৈরি হবে, 4টে ATP তৈরি হবে। তার মানে এই প্রসেসে কিন্তু যদি সেল যদি গ্লিসারল 3 ফসফেট শাটল সিস্টেম ইউজ করে, তার মানে সেলের কিন্তু লস। অর্থাৎ ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেম ইউজ করলে 6টা ATP পাচ্ছিলাম, কিন্তু গ্লিসারল 3 ফসফেট শাটল সিস্টেম ইউজ করলে 4টে ATP পাবো মাত্র। তার মানে ইট ইজ নট এফিসিয়েন্ট, এটা কিন্তু এফিসিয়েন্ট নয়। এইটা যদি এই শাটল সিস্টেম ইউজ করলে এটাই কিন্তু সেলের লস হচ্ছে, আরও দুটো ATP লস হবে সেলের, সেখানে 4টে ATP তৈরি হয়। আর মনে রাখতে হবে এটা কিন্তু ভেরি রেয়ার, কিছু কিছু কোষে জাস্ট এই শাটল সিস্টেমটা ইউজ করা হয়ে থাকে, নাহলে ম্যাক্সিমাম কোষে কিন্তু ওই ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেমই ইউজ করা হয়ে থাকে। সেই জন্য সেই হিসাবেই ধরে আমরা বলেছি যে 38টা ATP উৎপন্ন হলেও দুটো ATP খরচা হয়ে যাচ্ছে ট্রান্সপোর্ট করার সময়, এই NADH2 গুলোকে ট্রান্সপোর্ট করার সময় দুটো ATP খরচা হয়ে যাচ্ছে, এবং খরচা হওয়ার জন্য সেখানে পড়ে থাকছে কত না 36টা ATP। সো এখানে সিম্পলি এই যে গ্লিসারল 3 ফসফেট এখান থেকে সাইটোপ্লাজম থেকে এখানে নিয়ে যাচ্ছে ইলেকট্রন নিয়ে যাচ্ছে, তার জন্য একটা ATP খরচা হবে। তো দুটো যাবে, দুটো ATP খরচা হবে। একইভাবে ওখানেও যে ম্যালেট যাচ্ছে, এখানে ম্যালেট অ্যাসপার্টেট সিস্টেম যেটা আমরা দেখাচ্ছিলাম, তো ম্যালেট অ্যাসপার্টেট সিস্টেম এখানেও যে ম্যালেট যে একটা NADH2 নিয়ে যাচ্ছে এখানে, NADH2 না, ইলেকট্রন নিয়ে যাচ্ছে, তার জন্য এখানে ATP খরচা হচ্ছে। আবার একটার জন্য একটা ATP, দুটোর জন্য দুটো ATP খরচা আছে। সো ইন বোথ কেসেস ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেমই হোক বা গ্লিসারল 3 ফসফেট শাটল সিস্টেম যেটাই হোক না কেন, দুটো কেসেই NADH2 কিন্তু নিজে যাচ্ছে না, NADH2 তার ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, ইলেকট্রনটা অন্য কেউ বহন করে নিয়ে যাচ্ছে, এবং বহন করে নিয়ে গিয়ে ওই ম্যাট্রিক্সে যে NAD আছে সেই NADকে দিচ্ছে ইলেকট্রনটা, এবং NAD ফার্দার NADH2 তে উৎপন্ন হচ্ছে। এখানে NADকে দেয় আর ওখানে গিয়ে গ্লিসারল 3 ফসফেটে FADকে দেয়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য শাটল সিস্টেম। অ্যান্ড এই শাটল সিস্টেমের জন্যই আমাদের দুটো ATP খরচা হয়ে যাচ্ছে, যে কারণে আমরা ইউক্যারিওটিক সেলে টোটাল যেটা নেট গেন যেটা বলছি আমরা, সেটা হচ্ছে 36 ATP।